আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আজকের আমাদের এই লাভ প্রোগ্রাম দেখছেন এবং পরবর্তী সময়ে আমাদের এই প্রোগ্রাম দেখবেন, আপনাদের সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আজকে আমাদের প্রোগ্রাম আমরা নির্ধারিত সময়ে শুরু করতে না পারায় আমরা আপনাদের সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের আমাদের এই প্রোগ্রামের আপনারা ইতিপূর্বে দেখছেন আমাদের মূল শিরোনাম হচ্ছে কাটছে মানবতা তামাবাকে। সেই শিরোনামকে সামনে রেখে আজকের আমাদের আলোচনার সভা। আজকের আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করছেন আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি আমাদের আপনাদের সকলের পরিচিত মুখ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএনপি এবং বর্তমান দপ্তর সম্পাদক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব ইমরান সালেহ প্রিন্স ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে আরটিএন বাংলা টিভির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আমি এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব হেলেন জেরিন খান, সাবেক সংসদ সদস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক শ্রোতা যারা দেখছেন আমাদের কথা শুনছেন তাদের প্রত্যেককেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ হেলেন জেরিন আপা, আপনাকে আমরা আরটিএন বাংলা টিভির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আজকে আপনি আমাদের সাথে আপনার এই সময়টুকু দেওয়ার জন্য। আমি এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি মাস্টার আলমগীর হুসাইন, চেয়ারম্যান হাজেরা মেমোরিয়াল মেধা বিকাশ ফাউন্ডেশন ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীয়তপুর জেলা বিএনপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জনাব আলমগীর ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দের সাথে পরিচিতি করে এই পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের মূল প্রোগ্রামে। আমি শুরুতেই কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আজকের সবার সম্মানিত মধ্যমণি, যাকে নিয়ে আমরা গোটা বিশ্ব বর্তমানে সংকটময় সময়ে যিনি বর্তমানে এই ক্লান্তি লগ্নে যেটা বলবো আমি, একটি বৃহত্তর সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ জেলা জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই। আমরা বর্তমানে জানি যে বর্তমান সারা বিশ্ব যেটা একটা আতঙ্ক বিরাজ করছে এবং তার ধারাবাহিকতা বাংলাদেশ আজকে আমাদের দেখলাম এই করোনা প্যান্ডেমিকের সময় যেখানে সারা বিশ্ব মানবতা উদার মনোভাব নিয়ে কাজ করছে, সেক্ষেত্রে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আজকে আমি মনে করব আজ দীর্ঘ 9 থেকে 10টি মাস হয়ে যাচ্ছে কিন্তু আমরা মানবতার স্বাক্ষর রাখতে পারিনি বটেও, কিন্তু সেখানে মানবতার কান্নার রুল আমরা প্রতিটি সেক্টরে আজকে লক্ষ্য করছি। আজকে দেখেন আমাদের সিলেটের রাহানের মা অজুরে কাঁদছে, সিনহার মা কাঁদছে এবং অনেক আপনি জানেন সামনে এই ইলিয়াস আলী সহ অনেক মানুষ গুম, প্রত্যেকের ছেলে সন্তান বিভিন্ন সময় যখন বিভিন্ন সাংবাদিক অনুষ্ঠানে তারা কথা বলেন তাদের কান্নার রুল আমরা থামাতে পারছি না। তাদের এই যে মানবতা আজকে কাঁদছে সেই মানবতার কান্নাকে আমরা কে বা দায়িত্বশীল হয়ে তাদের কান্না থামানোর মতো আমাদের কি যোগ্যতা আছে এই বর্তমানে ক্লান্তি লগ্নে আপনি কি মনে করছেন সেই বিষয়টাকে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি যদি আমাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য উপস্থাপন করেন। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং একই সাথে আমার সহকর্মী এখানে হেলেন জেরিন খান রয়েছেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত রয়েছেন শরীয়তপুর জেলার বিএনপির নেতা বিশিষ্ট ব্যক্তিত্ব, তাকেও আমি স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন এবং শুনছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। তো আপনি বেশ কিছু প্রশ্নের অবতারণা করেছেন,
আমি ব্যাপার বলতে চাই। প্রথমে আমি দুঃখ প্রকাশ করে দিচ্ছি যে আমাকে হয়তো আমার বক্তব্য রেখেই চলে যেতে হবে, কারণ আমার একটি পূর্ব নির্ধারিত দলীয় একটি সভা রয়েছে এবং বিশেষ করে কয়েকটি কর্মসূচি রয়েছে, সেগুলির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে পাশের রুমে। আমি অন্য রুমে এসে আপনাদের টক শোতে অংশ নিচ্ছি। তো সেই কারণে হয়তো আমার বক্তব্য সংক্ষিপ্তভাবে উপস্থাপন করে আমাকে চলে যেতে হবে। আমার পরবর্তীতে আমাদের বোন হেলিন জেরিন খান রয়েছেন, তারা বা অন্য যারা বক্তা রয়েছেন তারা এই ব্যাপারে বক্তব্য রাখবেন। আপনি উল্লেখ করেছেন যে বর্তমানে সারা বিশ্ব এই করোনা ভাইরাসের আক্রান্ত অবস্থায় রয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে, কোটি কোটি মানুষ এখানে অত্যন্ত দুর্দশাগ্রস্ত অবস্থায় রয়েছে। এরকম যখন একটি পরিস্থিতি, সারা বিশ্ব একটি উদার মনোভাব নিয়ে, মানবিকতার মনোভাব নিয়ে তারা কিন্তু এই পরিস্থিতিটা মোকাবেলা করছে, সকলে মিলে মোকাবেলা করছে। কিন্তু আমরা বাংলাদেশে এই ভয়াবহ যে মহামারী করোনা, সেটা পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে যে একটা দুর্যোগের মধ্যে পড়েছি, একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পড়েছি, সেটা বর্ণনা অতীত। আপনারা জানেন যে এই করোনা মোকাবেলার শুরু থেকেই আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছিলাম যে এই সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই করোনাটা আমরা মোকাবেলা করি। আপনারা জানেন যে বর্তমান সরকারকে নিয়ে বা সরকারের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ রয়েছে। আমাদের নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা, রাজনীতিকে শুরু করে দেওয়া, নির্বাচনকে নির্বাসনে পাঠানো, এমনকি ধরেন অমানবিক যে পরিস্থিতি তারা সৃষ্টি করছে, আমি আগেই বলেছি হত্যা, গুম, এগুলো অনেক অভিযোগ থাকা সত্ত্বেও সেই অভিযোগগুলোকে আমরা কার্পেটের নিচে রেখে সরকারকে আমরা এই করোনা পরিস্থিতি মোকাবেলায় সহযোগিতা করতে চেয়েছিলাম। এবং সেই জন্য সরকারকে কতগুলি গুচ্ছ আমরা প্রস্তাব দিয়েছিলাম যে এই প্রস্তাবগুলো নিয়ে আপনারা আমাদের সাথে আলাপ করেন, আলাপের মাধ্যমে সকলে আমরা ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতিটা কিভাবে মোকাবেলা করা যায় একটি কর্মপরিকল্পনা আমরা গ্রহণ করি। শুধু বিএনপি নয়, বাংলাদেশের ক্রিয়াশীল প্রায় সকল রাজনৈতিক দল, সকল পেশাজীবী সংগঠন এবং সকল চিকিৎসক, অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী, তারাও কিন্তু এই আহ্বানটি জানিয়েছিল। কিন্তু সরকার এই আহ্বানে সাড়া না দিয়ে তারা এককভাবে এই করোনা পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে লেজে গোবরে অবস্থা তৈরি করে ফেলেছে। এবং করোনা পরিস্থিতি মোকাবেলা তো করার ক্ষেত্রে তাদের কোনো সফলতাই নাই, কিন্তু তাদের এই ব্যর্থতার কারণে বাংলাদেশের মানুষ অনেক বেশি আক্রান্ত হয়েছে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে এবং সাধারণ মানুষ অত্যন্ত বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিল। তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা যে প্রস্তাব দিয়েছিলাম সেই প্রস্তাবে তারা কর্ণপাত করে নাই। আমরা বলেছিলাম সাধারণ নিরীহ মানুষকে অর্থনৈতিকভাবে এবং খাদ্য সহায়তা দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীর মাধ্যমে সেইগুলো দেওয়া হোক, কারণ বর্তমানে যে সরকারের যে প্রশাসন ব্যবস্থা, জনগণের এই প্রশাসন ব্যবস্থার প্রতি কোনো আস্থা নাই, যে কারণে এইটার প্রশাসনের মাধ্যমে দিতে গিয়ে দেখা গেল যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে বা অর্থনৈতিক সহায়তা দেওয়া হয়েছে তা একটা হরিলুট হয়ে গিয়েছে। সেখানে লুটপাটের একটা রাজত্ব কায়েম করা হয়েছে। সাধারণ মানুষ কিন্তু এখানে উপকৃত হয় নাই, বরঞ্চ উপকৃত হয়েছে, লাভবান হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা এইসব সহযোগিতা লুটপাট করে তাদের পকেট ভর্তি করেছে, নিজেরা লাভবান হয়েছে। এবং সবচেয়ে খারাপ এবং করুণ যে পরিস্থিতি, যে চিকিৎসা ব্যবস্থা, আপনারা দেখেছেন এই চিকিৎসা ব্যবস্থায় তাদের যে ব্যর্থতা, তারা কোনোভাবেই এটা আপনার মিট আপ করতে পারে নাই। এমনকি ধরেন সাধারণ যে অক্সিজেন, সেই অক্সিজেনও কিন্তু আমরা মানুষকে দিতে পারিনি। আপনারা সরকার বলে যে তারা নাকি উন্নয়নের জোয়ার বাংলাদেশে সৃষ্টি করে দিয়েছে। এতই যদি উন্নয়ন হয় তাহলে কেন এই আপনার ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, কেন হাসপাতালগুলিতে অক্সিজেন নাই, কেন সেই করোনার সময় মানুষ হাসপাতালে ভর্তি হতে পারে নাই, কেন আপনার এই হাসপাতাল সেই হাসপাতাল ঘুরতে ঘুরতে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এটা কিন্তু আজকে বড় প্রশ্ন। শুধু তাই নয়, এই অব্যবস্থাপনা তো রয়েছিলই, শুধু তাই নয়, এই করোনা সামগ্রী আপনার দেওয়ার নামে সরকার সেখানেও কিন্তু লুটপাট করেছে, সরকারি দলের নেতাকর্মীরা লুটপাট করেছে। এই শাহেদ বলেন, সাবরিনা বলেন, আমিন বলেন,
এরকম কত আমিন শাহেদ সাবরিনার যে জন্ম হয়েছে, তারা এগুলি লুটপাট করেছে। সাধারণ মানুষ কিন্তু এই আপনার সুরক্ষা সরঞ্জাম পায় নাই, বরঞ্চ তারা যে নকল মাস্ক, নকল সুরক্ষা সরঞ্জাম তারা সরবরাহ করেছে, এই নকল মাস্ক পরে, নকল পিপিই পরে, নকল সুরক্ষা সরঞ্জাম পরে আমাদের ফ্রন্টলাইনের যারা যোদ্ধা, চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মী, তারা কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এবং সেই মৃত্যুর জন্য কিন্তু এই সরকার দায়ী, এবং সরকারের নেতাকর্মীরা কিন্তু এটার জন্য দায়ী। এবং শুধু তাই নয়, আমি আগেও বলেছি, সরকার, আমরা বলেছিলাম যে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য জনগণকে আপনার প্রণোদনা দেওয়ার জন্য, কিন্তু সরকার কি করলো? প্রণোদনার নামে জনগণের সাথে প্রতারণা করেছে, এবং সেই প্রতারণা আজকে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। বলা হয়েছে গার্মেন্টস এর জন্য শ্রমিকদের প্রণোদনা দেওয়া হয়েছে, কিন্তু আমরা পক্ষান্তরে রাস্তায় রাস্তায় গার্মেন্টস কর্মীদের বিক্ষোভ দেখেছি। এই করোনার মধ্যেও তারা বিক্ষোভ করেছে। আমরা বলেছিলাম যারা কৃষক, তাদেরকে সুদ মুক্ত ঋণ দেওয়ার জন্য, কিন্তু সরকার তাদেরকে সুদ মুক্ত ঋণ দেয় নাই, সুদ যুক্ত ঋণ দিয়েছে। এবং শিল্প ঋণের ক্ষেত্রেও আমরা দেখেছি, শিল্প কলকারখানায় যে প্রণোদনা, সেটাও কিন্তু আপনার প্রণোদনা না, সেটা ঋণ দিয়েছে। প্রণোদনা বলতে আমরা কি বুঝি? প্রণোদনা বলতে আমরা বুঝি যে বিনা মানে সুদে তাদেরকে এককালীন একটা বরাদ্দ দিয়ে দেওয়া, এটাকেই প্রণোদনা বলা হয়। কিন্তু সরকার মুখে বলছে প্রণোদনা, কিন্তু এটা ব্যাংক ঋণ, একটা সুদযুক্ত ঋণ তারা দিয়েছে। যে সুদের ঘানি টানতে টানতে তারা কিন্তু আজকে তাদের 12টা বেজে যাচ্ছে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যেটা বলা যায়, সরকার ঢোল পিটাচ্ছে যে তারা নাকি করোনা মোকাবেলা করে ফেলেছে, এই ইয়ে ছাড়াই, কি বলে এটাকে, কোন রকমের ভ্যাকসিন ছাড়াই নাকি বাংলাদেশ থেকে তারা করোনা তাড়িয়ে দিয়েছে। কিন্তু প্রতিনিয়ত আমরা করোনা আক্রান্তর সংখ্যা বৃদ্ধি হতে দেখছি। সরকার যে প্রতিদিন আপনার সংখ্যা প্রচার করছে, এত লোক এত সংখ্যায় মারা যাচ্ছে, এত সংখ্যায় আক্রান্ত হচ্ছে, এই সংখ্যার বিষয়ে বাংলাদেশের কোনো মানুষের কিন্তু কোনো আস্থা নাই, কোনো মানুষের কোনো আস্থা নেই। এটা কাটছাট করে এই সংখ্যাটা প্রচার করা হয়েছে। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে নিউ এজ যে পত্রিকা, বাংলাদেশের একটি লিডিং ইংলিশ নিউজ পেপার, সেই নিউজ পেপারে কিন্তু বলা হয়েছে, রিপোর্টে বলা হয়েছে যে 84,000 মানুষের করোনা আক্রান্ত হয়েছিল। সেই করোনার 84,000 মানুষের নাম বাদ দিয়ে সরকার সেখানে সংখ্যা প্রচার করেছে। এটা আমাদের বক্তব্য নয়, নিউ এজ পত্রিকার একটি রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু এটা উঠে এসেছে। তো এরকম ভাবে মিথ্যা প্রচার করে তারা জনগণকে দেখাতে চায়, বিশ্ববাসীকে দেখাতে চায় তারা করোনা মোকাবেলা করেছে, এবং তাদের এই পদক্ষেপ নেওয়ার কারণে নাকি আপনার কম সংখ্যায় লোক আক্রান্ত হয়েছে। এটাও একটা মিথ্যা প্রচারণা। এবং এগুলি রাগ ঢাক করে তারা বলছে মানুষ মারা গেছে কম, কিন্তু আমরা দেখেছি করোনায় আক্রান্ত যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য যে কবরস্থানে যে ব্যবস্থা রাখা হয়েছিল, সেখানে ভরে গেছে কবরে। একদিনেই দেখা যাচ্ছে যে আপনার ঢাকাতে একটি কবরস্থানে প্রায় 1200-700 লোকের কবর হচ্ছে, কিন্তু সরকার প্রচার করছে 100 লোক মারা গেছে বা 200 লোক মারা গেছে। তো এইগুলো করে জনগণের সাথে যেরকম প্রতারণা করা হচ্ছে, আসল তথ্য আপনার গোপন করা হচ্ছে, অন্যদিকে বিশ্ববাসীকে দেখানো হচ্ছে যে আমরা সফলভাবে সেটা মোকাবেলা করেছি। এটা একটা সম্পূর্ণভাবে অসত্য প্রচারণা সরকারের। এই সরকারের এই অসত্য প্রচারণায় জনগণের কোনো আস্থা নাই, কারণ জনগণ তার নিজের জীবন দিয়েই দেখছে যে কিভাবে এখানে বাংলাদেশে আপনার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, কিভাবে সরকারের ব্যর্থতার কারণে তারা চিকিৎসা পায় নাই। তো এইসব করে তারা ঢাক ঢোল পিটাচ্ছে, কিন্তু এখানে মানবিকতার কিন্তু কোনো সরকারের পরিচয় দিতে পারে নাই। সারা বিশ্ব যখন উদার মানবিকতার পরিচয় দিয়েছে, বাংলাদেশ সেখানে সংকীর্ণতার পরিচয় দিয়েছে। তারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দল, সকল পেশাজীবী সংগঠন, সকল শিক্ষক, সকল চিকিৎসক, তারা সরকারকে সহযোগিতা করতে চেয়েছে, সরকার সেই সহযোগিতা নেয় নাই। বরঞ্চ তারা একলা চলো নীতি তারা অবলম্বন করতে গিয়ে নিজেরা নিজেদের পায়ে
এক এক পায়ের সাথে আরেক পা বেজে তারা কিন্তু দিনের বেলায় খাদে পড়ে গেছে। আজকে এই খাদ থেকে তারা উত্তরণের জন্য তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে। তো যাই হোক, এগুলো কথা বলে আমি মানে এগুলো কথা বলে শেষ করা যাবে না। কিন্তু এই যে এই করোনা পরিস্থিতির মধ্যেও সরকারের কিন্তু দমন নিপীড়ন, তাদের দুর্নীতি লুটপাট, তাদের যে অনাচার অবিচার কিন্তু শেষ হয় নাই। আমি আগেই বলেছি করোনা সামগ্রী নিয়ে তারা যে দুর্নীতি করেছে, এটা বিশ্বের কোথাও পাবেন না। বিশ্বের কোথাও এরকম দুর্নীতির কথা পাবেন না যে করোনা সামগ্রী নিয়ে, সুরক্ষা সরঞ্জাম নিয়ে তারা দুর্নীতি করেছে, একমাত্র বাংলাদেশ। এবং সেটা বিশ্ব মিডিয়াতেও স্থান করে নিয়েছে। আপনার নিউ ইয়র্ক টাইমসে বড় বড় হেডলাইনে প্রচার হয়েছে যে বাংলাদেশের এই যে করোনার যে সার্টিফিকেট, সেটা সার্টিফিকেট নিয়ে বাংলাদেশের রমরমা ব্যবসা। গরিব মানুষের জন্য যে বরাদ্দ ত্রাণ, সেটা নিয়ে লুটপাট, এটা বিশ্ব মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এবং সরকারের যে মিথ্যাচার, সেই মিথ্যাচারের কারণে বাংলাদেশে নয়, বিদেশও ভাবমূর্তি আপনার বিনষ্ট হয়েছে। যে কারণে আপনারা দেখেছেন ইটালি, মালয়েশিয়া, জাপান সহ বিভিন্ন দেশ বাংলাদেশের সাথে মানে ফ্লাইট চালু বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদেরকে তারা বিদেশে কিন্তু ঢুকতে দিচ্ছিল না। সরকারের সেই ব্যর্থতার কারণেই তারা এই কাজগুলো, বাংলাদেশের মান সম্মান সব ধুলায় মানে মিশে গিয়েছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে তাদের অপকর্ম কিন্তু থেমে নাই। এই যে আপনি বলেন এর মধ্যেও ক্রস ফায়ার থেমেছিল না, এর মধ্যেও লুটপাট থেমেছিল না, এর মধ্যেও ক্ষমতার দাপট কিন্তু তাদের থেমে নাই। আপনারা সিনহার কথা বলেছেন, মেজর সিনহা, আপনারা জানেন তাকে কিভাবে আপনার গুলি করে হত্যা করা হয়েছে। এটা কি কারণে হত্যা করা হয়েছে? সরকারের নীতির কারণে এটা হত্যা করা হয়েছে। সরকারের নীতি হচ্ছে যে ক্রস ফায়ার দিয়ে সাধারণ মানুষকে হত্যাকাণ্ডের শিকার করা, এবং সেটার জ্বলন্ত উদাহরণ হচ্ছে মেজর সিনহা। এরকম কত সিনহা বাংলাদেশে ক্রস ফায়ারে সরকারের নীতির কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সাধারণ নিরীহ মানুষ তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এটার কোনো মানে হিসাব নাই। যখন মেজর সিনহাকে হত্যা করা হলো, সেই ওসি প্রদীপ হত্যা করলো, যখন এটা সারা বিশ্বে একটা প্রচার হয়ে গেল, তখন কিন্তু ক্রস ফায়ার বন্ধ। তো সরকার যে ক্রস ফায়ার করছে, এটাই তো বড় জ্বলন্ত প্রমাণ। গত 3 মাসে 2 মাসে কোনো ক্রস ফায়ার নাই, কারণ এই সিনহার এই হত্যাকাণ্ডের কারণে সারা বিশ্বে এই হত্যাকাণ্ড এটা ব্যাপকভাবে প্রচার হয়েছে। তাহলে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য সরকার দায়ী। এই জন্য সরকারকেই দায়িত্ব নিতে হবে, এবং সরকারকেই কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সরকারের সিদ্ধান্তের কারণে এই ক্রস ফায়ারগুলো এবং হচ্ছে। এই যে আপনারা দেখলেন যে হাজী সেলিমের ছেলে কিভাবে আপনার একটা আর্মির নৌবাহিনীর অফিসারকে রক্তাক্ত করেছে, তার স্ত্রীকে রক্তাক্ত করেছে, মেরে আপনার লাঞ্ছিত করেছে। আজকে যদি এরকম হাজী সেলিমের ছেলে একজন নৌবাহিনীর অফিসারকে রক্তাক্ত করেছে বলেই তড়িৎ গতিতে তার বিচার হয়ে গেল, তো সারা বাংলাদেশে এরকম কত যে হাজী সেলিমের ছেলের আপনার নির্যাতন, হাজী সেলিমের ছেলের মতো নির্যাতন হচ্ছে, টর্চার সেল আছে, সাধারণ মানুষ তাদের অত্যাচারে নিষ্পেষিত হচ্ছে, সাধারণ মানুষ তাদের সম্পত্তি বেদখল করে ফেলছে, এইসব এমপি ছেলেদের লাঞ্ছিত হচ্ছে, এটার কোনো হিসাব নাই। তো আমি যেটা বলতে চাই যে সারা দেশ আজকে এই দুঃশাসনে নিষ্পেষিত, সরকারের কাছে জিম্মি সাধারণ মানুষ, কারণ এই সরকার গণতন্ত্রের কোনো ধারে কাছে দেয়, জনগণ দ্বারা নির্বাচিত নয় এই সরকার। সেই কারণে জনগণের ভাগ্যের পরিবর্তন কিংবা তাদের ভালো মন্দ দেখার কোনো ইচ্ছা নাই, বরঞ্চ জনগণ এই সরকার দ্বারা নিষ্পেষিত হচ্ছে, তাদের দুঃশাসনে তারা নিষ্পেষিত হয়ে নিজেদের অধিকার হারিয়ে ফেলেছে। যে সরকার মিডনাইট নির্বাচনের মাধ্যমে গঠিত, সেই সরকারের দ্বারা জনগণের জানমালের কোনো নিরাপত্তা দিতে পারবে না এই সরকার, তাদের কোনো জানমালের কোনো হেফাজত নাই। সেই জন্য বলবো আজকে একটাই মাত্র পথ, এই সরকারের পরিবর্তন। এই দুঃশাসনে যদি অবসান ঘটাতে হয়, আমাদের অবশ্যই এই সরকারের পরিবর্তন ঘটাতে হবে। এই সরকারের হাতে জনগণের যেরকম কোনো জানমালের নিরাপত্তা নাই, কোনো বাহিনীর সম্মানের কোনো সম্মান এই সরকারের হাতে নাই। কারণ এই সরকার, আমি আগেই বলেছি, তাদের দাপট, ক্ষমতার দাপট আজকে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, এমন ভাবে ক্ষমতার দাপটের বিষ বাষ্প
সারা দেশে ছড়িয়ে পড়েছে, এটার কোনো হিসাব নাই, আমি আগেই বলেছি। তো সেই জন্য আমাদেরকে ওই লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে। এই দুর্নীতি, দুঃশাসন, লুটপাটের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের অবসান ঘটাতে হবে এবং জনগণের শাসন কায়েম করতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আজকে দেখেন বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়েও সরকার কি প্রতারণা করলো। সরকার বলেছে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। তাকে যদি মুক্তি দেওয়া হয় তাহলে কেন বেগম খালেদা জিয়া তার নিজের বাড়িতে আজকে বন্দী? কেন তিনি স্বাধীন মতো তার নিজের চিকিৎসা দেশে বিদেশে কোথাও করাতে পারছেন না? এটা আজকে বড় প্রশ্ন। কারণ সরকার এখানেও জনগণের সাথে বিএনপির সাথে প্রতারণা করেছে। তো যাই হোক, আমি বলবো আজকে বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি দরকার, তার সুচিকিৎসা দরকার, দেশ নায়ক তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা দরকার এবং তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেগুলো আজকে অবসান হওয়া দরকার। এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই দুঃশাসনের কবল থেকে দেশকে মুক্ত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং একই সাথে আপনাদের এই টক শো থেকে বিদায় নিচ্ছি। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তীতে আল্লাহ ইমরান সালেহ প্রিন্স ভাই, আমি আরেকটা জিনিস জানতে চাই যে আপনি জানেন সপ্তাহে আমাদের বর্তমান মাস হচ্ছে রবিউল আউয়ালের মাস, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু ফাত্তায় যেটা। তো এই হঠাৎ করে আমরা যেটা দেখলাম বাংলাদেশে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হলো, যেটা সারা বিশ্বের 200 কোটি মুসলমান আজকে প্রতিবাদ মুখর। কিন্তু সেক্ষেত্রে আমরা একটা মুসলিম প্রধান দেশ হিসেবে আমাদের পক্ষ থেকে বর্তমান কোন ধরনের স্টেটমেন্ট না আসা, সেইটা কিসের লক্ষণ আপনি মনে করছেন? এবং আপনি যেহেতু বর্তমানে জাতীয় দল বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব রয়েছেন এবং সাংগঠনিক সম্পাদক, আপনাদের ভূমিকা বর্তমান যে 200 কোটি মুসলমান আজকে খুবই বিক্ষুব্ধ, আমাদের প্রিয় নবীকে ব্যঙ্গচিত্র করা হচ্ছে, তো সে বিষয়ে যদি আপনার অভিমত বা আপনার মূল্যায়ন। দেখুন, আমি আগেই বলি যে বিএনপি কি বিএনপি যে রাজনীতি করে সেই রাজনীতি হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি এবং সকল ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতায় বিএনপি বিশ্বাস করে। সেই আলোকে আমরা বলতে চাই, আপনারা জানেন যে গতকালকে আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সভা হয়েছে। সেই সভায় এই বিষয়ে একটি দীর্ঘ রেজলিউশন গ্রহণ করা হয়েছে, যেটি আজকে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেটা জাতির সামনে উপস্থাপন করেছেন। আপনারা জানেন যে সেই রেজলিউশনে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে বাক স্বাধীনতার নামে যে শান্তির যে ধর্ম ইসলাম, সেই ইসলামের বিরুদ্ধাচারণ করা কিংবা আমাদের নবীর বিরুদ্ধে বিষোদ্গার করা, তার ব্যঙ্গচিত্র প্রকাশ করা, এটা কখনোই এটা কাম্য নয় এবং সেটা বিএনপি সমর্থনও করে না। এবং একই সাথে আমরা বলেছি যে এইসব ঘটনার মাধ্যমে সারা বিশ্বের 200 কোটি মুসলমানের যে মনে যে আঘাত দেওয়া হয়েছে এবং সেই মুসলমানরা আজকে যেই বিক্ষুব্ধ, সেই সেন্টিমেন্টের সাথে বিএনপি একমত এবং বিএনপি তাদেরকে সেই সেন্টিমেন্টের সাথে একমত প্রকাশ করে এর প্রতিবাদ জানায়। আপনারা জানেন যে ফ্রান্সের রাষ্ট্রপতি সর্বপ্রথম সে ইসলামের যে সংস্কারের কথা বলেছেন সেই দেশে এবং নতুন ধরনের ইসলাম প্রবর্তনের কথা বলেছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামের সংস্কার কখনো হবে না এবং নতুন ধরনের ইসলামও কায়েম হবে না। ইসলাম একটি শাশ্বত, একটি সার্বজনীন ধর্ম, শান্তির ধর্ম। সেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যে ধর্মগ্রন্থ কোরআন শরীফ পাঠিয়েছেন সেটারও কোনো পরিবর্তন হবে না। এবং সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে ইসলাম হলো, পবিত্র কোরআন শরীফ হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এবং ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, যেই ধর্মের কাছে অন্য ধর্ম কিন্তু নিরাপদ। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, আমাদের ইসলাম ধর্মে কোরআন শরীফে এটা বলা হয়েছে যে ইসলাম ধর্মে প্রত্যেক ধর্ম নিরাপদ। তো সেই কারণে এই ইসলাম ধর্মের কোনো সংস্কারও হবে না এবং কোনো এটা পরিবর্তন হবে না। সেই জন্য ফ্রান্সের রাষ্ট্রপতি যেই নতুন ধরনের ইসলাম প্রবর্তন সেই দেশের কথা বলেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সাথে আমাদের ইসলাম ধর্মের কেউ যদি এই কোনো বিচার যদি নিজের হাতে তুলে নেয় সেটাও কিন্তু আমরা গ্রহণ করি না, আমরা এটা সমর্থন করি না। ফ্রান্সে যে একজন শিক্ষকের শিরচ্ছেদ করা হয়েছে সেটাও কিন্তু আমরা সমর্থন করি না, কারণ এখানে এটা নিয়ে আন্দোলন হতে পারত, এটা নিয়ে মামলা হতে পারত, বিচার হতে পারত। তো যাই হোক, আমরা সেই ইসলাম, আমাদের প্রিয় নবীর ব্যঙ্গচিত্র যারা এঁকেছে
তা সেটা কোনোভাবেই আমরা সমর্থন করি না। এর তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং সারা বিশ্বের 200 কোটি মানুষের মুসলমানের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের সাথে আমরা একমত পোষণ করে আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি, আমরা কিন্তু অবস্থান নিয়েছি। কিন্তু দুঃখজনক হলে সত্য, বাংলাদেশের সরকার এই ব্যাপারে কিন্তু কোনো কথা বলছে না, এমনকি কোনো বক্তব্যও রাখছে না, কোনো প্রতিবাদও করে নাই। তো সরকারের এই নীতি অবশ্যই নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি এবং সরকারকে এই ব্যাপারে কঠোর বক্তব্য দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের প্রতি সম্মান জানিয়ে কঠোর বক্তব্য জানিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সে প্রতিবাদ পাঠানোর জন্য আমরা জোর দাবি জানিয়েছি। ধন্যবাদ জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই আপনার চমৎকার বক্তব্যের জন্য। আমরা আশা করব আপনার বক্তব্যের মাধ্যমে আপনার দলের অবস্থা পরিষ্কার হয়েছে, জাতি আপনার বক্তব্যের সাথে একমত। গোটা 200 কোটি মুসলমান আজকে আমরা যে ঐক্যবদ্ধ আমাদের প্রিয় নবীকে যারা ব্যঙ্গচিত্র করে, তার জন্য আমরা তাদের প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা করব বাংলাদেশ সরকার একলা নীতি চলি অবলম্বন সেটাকে পরিহার করে জনগণের কাতারে এসে জনগণের সাথে নিয়ে সেই ধরনের যুগোপযোগী সিদ্ধান্ত নেবে এবং রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের প্রতি উনি বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ নিন্দা করবেন। ধন্যবাদ জনাব ইমরান সালেহ প্রিন্স সাহেব, আপনি আমাদের সাথে। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। হেলেন জেরিন খান, দেখা হবে আবার। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিন্স ভাই, অনেক সুন্দর বললেন, ভালো লাগলো। ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ কথা শুনছিলাম জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমানে যিনি দপ্তর বিভাগের দায়িত্ব পালন করছেন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আমি এ পর্যায়ে কথা বলছি, আমাদের আজকে জানতে চাই আমাদের সাথে যুক্ত রয়েছেন যিনি সাবেক বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিতা সদস্য ছিলেন, এমপি ছিলেন, জনাব হেলেন জেরিন খান আপুর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হেলেন জেরিন আপু, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি হেলেন জেরিন আপু, আমি আপনার কাছে জানতে চাই যে আলহামদুলিল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই যে জিনিসটা, বর্তমানে আপনি সংসদে এমপি হিসেবে ছিলেন, আমরা সব সময় বলি যে নারীর ক্ষমতায়নে আপনারা কাজ করছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেত্রী এবং দেশের গুরুত্বপূর্ণ সেক্টর সমূহে নারীরাই আজকে অবস্থান করছেন, আপনিও ছিলেন নারী নেত্রী হিসেবে। কিন্তু যেটা অত্যন্ত দুঃখের বিষয়, আমরা বিগত কিছুদিন থেকে আমাদের মধ্যে হত্যা, দর্শন এবং প্রকাশ্যে দিবালোকে যেটা বলবো মানুষ হত্যা, এই জিনিসগুলো আমরা আজকে আমি প্রথমে বক্তব্য বলেছি, আজকে আমাদের খাচ্ছে মানবতা, আজকে আমাদের মানবতা বোধ আমরা হারিয়ে ফেলেছি। আজকে আমরা যদি রায়হানের মাকে জিজ্ঞেস করি রায়হানের মা কি হারিয়েছেন, আপনারা জানেন শত শত মিডিয়া কর্মীর কাছে উনি হাউ হাউ করে কাঁদছেন। আমরা যদি সিনহার মা বাবার কাছে জিজ্ঞেস করি, তার ওয়াইফের কাছে জিজ্ঞেস করি, সবাই কাঁদছে, কোনো ভাষা নেই, আমরা ভাষা হারিয়ে ফেলেছি। এমতা অবস্থায় আপনি একজন নারী হিসেবে এই যে আমাদের বর্তমান মানবতার মনুষ্যত্ব আমরা হারিয়ে ফেলেছি, তার বিশেষ কারণ কি? আমরা নারী অধিকারের নামে আজকে নারীদেরকে হয়রানি করা হচ্ছে, আজকে নারীদেরকে শুধু নারী অধিকার বলে আজকে তাদেরকে বেইজ্জত করা হচ্ছে, তাদেরকে সম্মানকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে। আপনি একজন সাবেক সংসদ সদস্য হিসেবে আপনার অবস্থান যদি আপনি পরিষ্কার করেন, আপনার বক্তব্য যদি আপনি সেই সামনে দর্শন, আজকে আমাদেরকে আইন করা হচ্ছে, আপনি কোন বিচারে শুধু আইনে ফাঁসি দেওয়া হচ্ছে, কয়টি বিচার কার্যকর হচ্ছে? আপনি সংসদে ছিলেন, কিন্তু বিভিন্ন আইনের নামে মানুষকে বিভিন্ন ইস্যুকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা আইনের কোনো কার্যকারিতা দেখতে পাচ্ছি না। আপনি যদি সেই বিষয়কে সামনে রেখে আপনার বক্তব্য উপস্থাপন করেন। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্ন করেছেন, এখানে আজকের মানে আলোচনার মূল এজেন্ডা হচ্ছে কাচ্ছে মানবতা থামাবে কে? কাচ্ছে মানবতা থামাবে কে? থামাবের লোক আছে কিন্তু কাজ করতে পারছে না। যেই জায়গাটা আসলে আমি বলতে চাই যে আমরা তো জন্মের পর থেকে যে বিষয়গুলো জানি কিংবা শুনেছি, যে কথাগুলো শুনে শুনে বড় হয়েছি, এবং যারা আমরা ধর্মপ্রাণ মুসলমান, আমরা একটা বিষয় সবসময় জানি, সেটা হচ্ছে যে
বিশেষ করে অন্ধকার যুগ কিংবা আইয়ামে জাহেলিয়াতের যুগের কথা শুনে শুনে কিন্তু আমরা বড় হয়েছি। সেই আইয়ামে জাহেলিয়াতের যুগের অবসান ঘটানোর জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন এবং যার মাধ্যমেই পবিত্র কোরআন সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব যাকে বলা হয় সেই পবিত্র কোরআন নাজিল হয়েছিলেন। কেন হয়েছিলেন সেটা আমরা ধর্মপ্রাণ মুসলমান সহ সারা পৃথিবীর মানুষ যুগে যুগে এই ধর্মগ্রন্থ নিয়ে অনেক গবেষণা করা হয়েছে। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিয়ে অনেক গবেষণা করা হয়েছে, কিন্তু দেখা গিয়েছে যতই গবেষণা করেছে ততই দেখা গিয়েছে এই ধর্মগ্রন্থকে নিয়ে মানে যে যত বেশি গবেষণা করতে গিয়েছে সে তত বেশি অ্যাডিক্টেড হয়ে গিয়েছে কিংবা অ্যাট্রাক্টেড হয়ে গিয়েছে এবং সর্বশেষ তারা প্রত্যেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যাই হোক, আমি সেই জায়গাটার কথা বলতে চাই না। আমি যেটা বলতে চাই যে সেই আইয়ামে জাহেলিয়াতের যুগের কিন্তু অবসান হয়েছিল আমাদের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের মধ্য দিয়ে এবং তার নবুয়তের মধ্য দিয়ে। কিন্তু এরকম একটা অবস্থায় কিন্তু এবং সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলা কিয়ামতের যে আলামত এবং কিংবা দিক নির্দেশনার কথা তুলে ধরেছিলেন। আজকে কিন্তু বাংলাদেশের সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন, বাংলাদেশে আপনি যেটা বলছেন কাচ্ছে মানবতা থামাবে কে থামাবে বলেন? বাংলাদেশে তো এখন একটা জোর যার মুল্লুক তার আইন আছে, কিন্তু আইনের তো নাই। আর হলো বাংলাদেশে এখন তো মানে যেটা আমরা ৭১ থেকে ৭৫ সালে সেই বাকশালের প্রেতাত্মারাই কিন্তু এখন বর্তমানে বহল তবিয়তে আছে এবং অলিখিত ভাবে বাকশাল কায়েম করা হয়েছে। এবং এই বাকশাল কায়েম করার মধ্যে দিয়ে আপনি জানেন ২০০৮ সালের নির্বাচনটা যেন তেন ভাবে হয়েছিল এবং সেই নির্বাচনে নেত্রী বেগম খালেদা জিয়া কিংবা জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করেছিল একটাই মাত্র কারণে, যে মঈনুদ্দিন ফখরুদ্দিন যেই সরকার ছিল, যেটা আজকের এই নিশিরাতের সরকার, দিনের ভোট রাতে করা যেই সরকারটি আছে তাদেরই আন্দোলনের ফসল। তারা কথায় কথায় বলতো যে মঈনুদ্দিন ফখরুদ্দিন তারা তো তাদের আন্দোলনের ফসল। তাই সেই অগণতান্ত্রিক সরকারকে উৎখাত করবার জন্যই কিন্তু সেই সময় ২০০৮ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু জানতেন যে এই নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। তারপরেও কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার জন্যই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই সময় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু দেখা গেল মঈনুদ্দিন ফখরুদ্দিনের চাইতো বড় স্বৈরাচারের সূচনা হলো এবং সেই স্বৈরাচার এতটাই মানে নিকৃষ্ট, এতটাই ভয়ঙ্কর, এতটাই রক্তক্ষেকো, এতটাই রাক্ষস খোক্ষস কিংবা দৈত্য দানবের ভূমিকা পালন করেছে যে আজকে দেখেন, আমরা যদি দেখি যে এই রাক্ষস খোক্ষস দৈত্য দানবের এই সরকারটি ক্ষমতায় আসার পরে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে। সেটা আপনি বলেন সিভিল প্রশাসন, সেটা বলেন পুলিশ প্রশাসন, সেটা বলেন পার্লামেন্ট, সেটা বলেন আপনি মানে অন্যান্য যে যতগুলো প্রতিষ্ঠান আছে আমাদের, নির্বাচন কমিশন, প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং এই এক একটা প্রতিষ্ঠানের যদি আমি মানে এখানে আলোচনা করি, আমি যদি প্রথমে আসি পুলিশ প্রশাসন, যাদের কাছে জনগণ বিপদে পড়লে যাদের কাছে ছুটে যায়, সেই পুলিশ প্রশাসনের অবস্থাটা দেখেন না। আজকে ওসি প্রদীপ ১ বছরে সে প্রায় ২০৮টি লোককে গুম করেছে এবং এই ২০৪টি লোককে শুধু গুম করে নাই, এই ২০৪টি লোকের পরিবারের যত নারী সদস্য আছে তাদের প্রত্যেককে সে ধর্ষণ করেছে, নির্যাতন করেছে এবং প্রত্যেকে বাড়িঘর লুটপাট করেছে, কাউকে এলাকা ছাড়া করেছে। এরকম একটা অবস্থা আমরা দেখতে পেলাম একজন ওসি কে কেন্দ্র করে। আর এটা তো বাংলাদেশের মানুষ কখনোই জানতে পারতো না যদি সিনহা মতো একজন স্বনামধন্য, যিনি এই যে এই জোর করে ক্ষমতায় যে সরকারটি আছে সেই সরকারের প্রধানমন্ত্রীর যে এসএসএফ এর
এর মানে অন্যতম সদস্য ছিলেন। সেটা যদি না হতো তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই জানতে পারতো না যে এরকম একটা ভয়ঙ্কর, এরকম একটা দানব ওসি, যে এই ওসির নেতৃত্বে এরকম শত শত লোককে গুম করা হয় কিংবা খুন করা হয়। এরপরে আসেন আমরা দেখি যে এই যে সরকারটি আছে তাদের অন্যতম সংগঠন ছাত্রলীগ, সেই ছাত্রলীগে আমরা যদি একটা এক্সাম্পল দেই, ছাত্রলীগের এই যে আবরার বুয়েটে, যে আবরার যেই ঘটনাটা মানে বুয়েটে ছাত্রলীগরা সংগঠিত করলো, সেই আবরারকে হত্যার মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখলাম যে কিভাবে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, সেটা আপনি বলেন বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন, ইভেন বিভিন্ন থানা বলেন, ওয়ার্ড বলেন, বিভিন্ন এবং এক একজন নেতার বাড়ি বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু টর্চার সেল গঠন করা হয়েছে। এবং এই টর্চার সেলের মধ্যে দিয়ে বাংলাদেশের আপামর জনসাধারণকে কিভাবে যে নির্যাতন করা হয় সেটা কিন্তু আমরা আবরার হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখতে পেলাম। সর্বশেষ আমরা দেখতে পেলাম এই হাজী সেলিমের পুত্র, যে আমরা এই যে নৌবাহিনীর একজন কর্মকর্তা যে ওয়াসিমকে যেইভাবে মারধর করলো এবং তার দাঁতগুলো ফেলে দিল নির্যাতন করে, সেই ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম যে হাজী সেলিমের একজন এমপি, হাজী সেলিমের বিষয়ে আমি একটু বলতে চাই। হাজী সেলিমের সাথে ডাইরেক্ট আমি কিন্তু মানে কি বলবো একটা সংঘর্ষে দীর্ঘদিন যাবৎ লিপ্ত। সেটা হলো যে আমি যখন ইডেন কলেজে ভিপি ছিলাম তখন হাজী সেলিম 96-এ হাজী সেলিম ছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে, তিনি এমপি হয়েছিলেন। এবং সেই এমপি হবার পরে সে কিন্তু রাতের বেলা বোরখা পরে ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে তিনি অতর্কিত হামলা করেছিলেন অসংখ্য, শুধু হাজী সেলিম না, তার গুন্ডাবাড়া। এবং সেখানে প্রথমে তাদের টার্গেট ছিল যে আমাকে তারা করবে, হিট করবে। কিন্তু খুব সৌভাগ্যক্রমে আমি সেই দিন রাতে হোস্টেলেই ছিলাম না, কিন্তু আমাদের যে সমস্ত ছাত্র দলের নেত্রীরা ছিল তাদের প্রত্যেককে তারা নির্যাতন করেছে এবং আমাদের অসংখ্য নারী নেত্রীকে মারধর করেছে। একটা বিভীষিকাময় ঘটনা হয়েছে। সেই থেকেই কিন্তু হাজী সেলিমের বিরুদ্ধে আমি সবসময় একটা সোচ্চার ভূমিকা পালন করেছি। আমি সবসময় বলার চেষ্টা করেছি যে এই ধরনের এই টাইপের লোকেরা কখনো পার্লামেন্টে যেতে পারে না। কিন্তু দেখলাম সেই হাজী সেলিমকে আওয়ামী লীগ থেকে বারবার করে নমিনেশন দেওয়া হয়েছে, পার্লামেন্টে গিয়েছে, এবং হাজী সেলিম এবং হাজী সেলিমের পরিবার কতটা যে অত্যাচারী, কতটা যে নির্যাতনকারী সেটা কিন্তু এই ঘটনার মধ্যে দিয়ে জাতি জানতে পারলো। তো সেই হাজী সেলিমের বাড়িতেও কিন্তু আমরা টর্চার সেল দেখতে পেয়েছি। আসলে সত্যি কথা, হাজী সেলিম বলি আর ওই হাসান মানে আওয়ামী লীগের বিভিন্ন যে এমপি মন্ত্রীরা আছে সেই সমস্ত, ইভেন আওয়ামী লীগের যে সমস্ত একদম সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারক পর্যায়ে যে সমস্ত নেতারা আছে তাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু টর্চার সেল রাখা হয়েছে। এবং এই টর্চার সেলের মধ্যে দিয়ে কিন্তু তারা সারা বাংলাদেশের মানুষকে নির্যাতন করছে। এবং দেখেন এই সমস্ত নির্যাতন কোনোভাবে যেন জাতি জানতে না পারে সেই জন্য কিন্তু তারা আইসিটি অ্যাক্ট নামে একটা নতুন আইন করেছে। এবং সেই আইনের মধ্যে দিয়ে তারা কিন্তু আজকে আপনার সমস্ত মিডিয়া কন্ট্রোল করার চেষ্টা করছে। এবং এই মিডিয়া যাতে কোনোভাবেই এই আওয়ামী লীগের নেতা কর্মীদের এই অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, খুন খারাপি, লুটপাট এগুলো যাতে পত্রপত্রিকা কিংবা ইলেকট্রনিক্স মিডিয়ায় যাতে না আসতে পারে, সেই কারণে কিন্তু তারা এই আইসিটি অ্যাক্ট এই আইনটি করেছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন এই যে প্রিন্স ভাই যে বিষয়টি বিস্তারিতভাবে বললেন, সেই কারণে আমি ওই জায়গাটা খুব বেশি সময় দিতে চাই না। করোনাকালীন যে ঘটনাগুলা বাংলাদেশে সংঘটিত হয়েছে, এই করোনায় সারা পৃথিবী যখন আপনি জানেন যে লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ যেখানে আক্রান্ত হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিচ্ছে, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ যেখানে আক্রান্ত হচ্ছে, প্রত্যেকটা দেশ যেখানে একটা দেশ আর একটা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এই তরুণ সমাজ, যে ছাত্ররা ছাত্রীরা আজকে দেখেন প্রায় আমি বলবো 8-9 মাস যাবত তারা স্কুলে যেতে পারছে না, তাদের কোনো পরীক্ষা হচ্ছে না। আমাদের আগামী ভবিষ্যৎ কিন্তু একেবারে অবস্থায় বাংলাদেশ কি কাণ্ড কারখানা হলো। প্রথমে আমরা দেখতে পেলাম
যে পিপি মাধ্যমে যেই দুর্নীতি হলো, সেখানে আওয়ামী লীগের আজকের যে স্বাস্থ্যমন্ত্রী, সেই স্বাস্থ্যমন্ত্রীর ছেলে কিংবা সেই একজন ডিজি কে পরবর্তীতে তার বিরুদ্ধে আরো অভিযোগের কারণে তাকে সরানো হয়েছে, কিন্তু তাকে তো আইনের আওতায় আনা হয়নি। সরিয়ে দিলে তো হবে না, সে তো দুর্নীতি করেছে, তাকে তো গ্রেপ্তার করা দরকার ছিল। এই স্বাস্থ্যমন্ত্রীর ছেলেকে গ্রেপ্তার করা দরকার ছিল। এই ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর কারণে আজকে দেখেন সারা পৃথিবীতে করোনা আক্রান্ত হয়ে অসংখ্য লোক মারা গিয়েছে, কিন্তু এত ডাক্তার তো সারা পৃথিবীর কোথাও মারা যায় নাই। কারণ এই ডাক্তাররা মারা যাওয়ার কারণও হচ্ছে এই আওয়ামী লীগের ব্যর্থতার অন্যতম একটা বিষয়। কারণ আওয়ামী লীগ যদি ব্যর্থ না হতো, বিশেষ করে হেলথ সেক্টরে, আপনি জানেন এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের বিন্দু মাত্র কিন্তু এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্যের যে সমস্ত হসপিটালগুলা সরকারের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, এগুলার প্রতি মানুষের কিন্তু কোনো রকমের আস্থা নাই। সেই কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ দেখা যাচ্ছে হসপিটালে কেউ চিকিৎসা নিতে যাচ্ছে না। আর চিকিৎসা নিতে না যাওয়ার অন্যতম কারণ হচ্ছে, আপনারা দেখেছেন যে শাহেদ, সাবরিনা কিংবা এই যে N95 মাস্কের মাধ্যমে যে আওয়ামী লীগের নেতা প্রিন্স ভাই যার নাম বললো, যে আওয়ামী লীগের নেতাদের বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রীর ছেলের সহ আরো যে সমস্ত নেতারা দুর্নীতি করেছে, সেই কারণে কিন্তু এই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি বাংলাদেশের মানুষের সম্পূর্ণভাবে অনাস্থা। এবং শাহেদরা যেইভাবে বিশেষ করে যে স্বাস্থ্য মানে চিকিৎসা নিয়ে যেই ব্যবস্থাটা করলো, এবং আপনি দেখেছেন যে বাংলাদেশের মানুষ যখন বিশেষ করে যে করোনার সার্টিফিকেট নিয়ে দেশে বিদেশে যখন তারা যেতে চেয়েছে, বিভিন্ন দেশ কিন্তু ব্যান করে দিয়েছে বাংলাদেশকে, বাংলাদেশের নাগরিককে সেই সমস্ত দেশে ঢুকতে দেয় নাই। বাংলাদেশের ফ্লাইট গুলা কিন্তু এখন অনেক দেশ থেকে বন্ধ রয়েছে, যে কারণে আমাদের সারা পৃথিবী থেকে যে সমস্ত নাগরিকরা বাংলাদেশে এই করোনাকালীন বাংলাদেশে এসেছিল, তারা কিন্তু অনেকেই বিভিন্ন দেশে যেতে পারছে না। বিশেষ করে জাপান, কোরিয়া, ইটালি, ইউরোপের অন্যান্য অনেক দেশে কিন্তু বাংলাদেশের নাগরিকরা যেতে পারছে না, ইভেন চায়না পর্যন্ত যেতে পারছে না। কারণ আমাদের টেস্ট নিয়ে যে রকমের দুর্নীতি করা হয়েছে, শাহেদ, সাবরিনারা যেভাবে ডুপ্লিকেট টেস্ট দেওয়া হয়েছে, এবং এর মধ্যে দিয়ে যে আমাদের অসংখ্য বাংলাদেশের নাগরিকদের জীবন দিতে হয়েছে, তো এরকম একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করছে। এবং আপনি দেখেন কি রকমের যে একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করছে। এই করোনাকালীন সময়ে এই নিশিরাতের সরকারটি প্রথমে ডিক্লারেশন দিল যে তারা জনগণকে খাদ্য সামগ্রী দিবে, এবং সেই খাদ্য সামগ্রী বিতরণকে কেন্দ্র করে যে রকমের দুর্নীতি হলো সেটা আমরা দেখেছি 71 থেকে 75 সালে। এই যে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান নিজেই কিন্তু বলেছিলেন, সেই কুখ্যাত স্লোগান আজকেও বাংলাদেশের মানুষের মুখে মুখে ভাসছে, সেটা হলো যে সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। সেটা কিন্তু আজও বাংলাদেশের। এবং সেই সময় আপনি জানেন যে বিখ্যাত কবিরা যে সমস্ত কথাগুলা সেই সময় কবিতা লিখেছেন, যেমন সালেহ আহমেদ লিখেছিলেন বিখ্যাত একটি কবিতা, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালা এমন স্বাধীনতা। তো এখন কিন্তু কিংবা রফিক আজাদ লিখেছিলেন, ভাববে হারামজাদা নইলে মানচিত্র খাবো। তো এখন কিন্তু বাংলাদেশের অবস্থা কিন্তু সেই 71 থেকে 75 সালে যে অবস্থা হয়েছিল, আজকেও কিন্তু বাংলাদেশে একই অবস্থা বিরাজ করছে। 71 থেকে 75 সালে আমরা দেখেছি দুর্ভিক্ষ, 71 থেকে 75 সালে আমরা দেখেছি লাল বাহিনী, নীল বাহিনী, রক্ষী বাহিনী গঠন করে বাংলাদেশের মানুষকে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, বিরোধী রাজনৈতিক দলগুলাকে নেতাকে কিংবা দলগুলোর নেতা কর্মীকে হত্যা করেছে। তো সেই সময় আমরা দেখেছি যে জাসদের পক্ষ থেকে বলা হতো যে তাদের প্রায় 30,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আজকে কিন্তু সেই একই রকম অবস্থা বাংলাদেশে বিরাজ করছে। 71 থেকে 75 সালে আমরা শুনেছি যে নারীদের কোন রকমের কোন রকমের নিশ্চয়তা ছিল না, কিংবা নারীরা কোন রকমের নিরাপত্তার মধ্যে থাকতে পারতো না।
যখন তখন আওয়ামী লীগের নেতা কর্মীরা কিংবা শেখ শেখ পরিবারের কথাও আমরা শুনেছি যে যখন তখন সুন্দরী নারীদেরকে ধরে নিয়ে আসা হতো, নির্যাতন করা হতো, ধর্ষণ করা হতো। আজকে কিন্তু বাংলাদেশে সেই একই অবস্থা বিরাজ করছে। আজকে দেখেন সিলেটে কি হয়েছে, নববধূ নিজের স্বামীর সাথে ঘুরতে গিয়েছে, সেখানে কি রকম করে ছাত্রলীগের নেতারা সেই নববধূকে ধরে নিয়ে মানে শুধু একবার নয় পালাক্রমে কয়েকবার তাকে ধর্ষণ করেছে। এরপরে আমরা দেখলাম যে নোয়াখালীতে কিভাবে নারীকে বিবস্ত্র করে তাকে নির্যাতন করা হয়েছে। পরবর্তীতে তো সারা বাংলাদেশে আপনি দেখলেন যে কিভাবে সেই একদম 3 বছরের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত কেউ কিন্তু এই আওয়ামী লীগের নেতা কর্মী কিংবা সমর্থকদের দ্বারা এই মানে মুক্ত হতে পারে নাই। আর মুক্ত হবেই বা কি করে? আপনি দেখেন আমরা 96-এ দেখেছি যে বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মানিক যে ধর্ষণের সেঞ্চুরি করেছিল, তাকে কিন্তু আজকের এই অবৈধ প্রধানমন্ত্রী কিন্তু পুরস্কৃত করেছিলেন। তাকে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হয়েছিল, পরবর্তীতে কিন্তু তাকে দেখা গিয়েছে যে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি ওসি প্রদীপ এই যে মানুষকে হত্যা করেছে কিংবা হত্যা করার পরে সেই সমস্ত পরিবারের নারীদেরকে ধর্ষণ করেছে, নির্যাতন করেছে, সে কিন্তু সেই ওসি প্রদীপকে আজকের এই অবৈধ প্রধানমন্ত্রী কিন্তু এসে বারবার করে পুরস্কৃত করেছে, অ্যাওয়ার্ড দিয়েছে। এইভাবে কিন্তু একদম বিশেষ করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা, কর্মীরা, সমর্থকরা আজও আপনি দেখেন মিডিয়াতে যখন আওয়ামী লীগের নেতা কর্মীরা আলোচনা করে তখন কিন্তু দেখবেন যে তারা ধর্ষকদের পক্ষে আলোচনা করে, তখন কিন্তু দেখবেন তারা দুর্নীতিবাজদের পক্ষ নিয়ে আলোচনা করে। বাংলাদেশের আওয়ামী লীগ, আমি আপনার কাছে আবারও ফিরে আসবো আমি অন্য প্রসঙ্গে। আমি এ পর্যায়ে কথা বলতে চাই জনাব মাস্টার আলমগীর সাহেবের কাছে। জনাব মাস্টার আলমগীর সাহেব, আপনি কেমন আছেন? আপনার মিউটটা আপনি আনমিউট করেন। আমাকে শোনা যাচ্ছে? জি জি জি। আমি আপনাকে জানতে চাই, আমরা কথা শুনলাম আমাদের প্রিন্স ভাইয়ের কাছ থেকে, আমরা কথা শুনলাম হেলেন জেরিন খান। আমি আপনি যেতেন শিক্ষাবিদ হিসেবে, আমরা দেখলাম শিক্ষাঙ্গনে সন্ত্রাস এবং রাহাজানি এবং সর্বশেষ যে জিনিসটা দেখলাম আমরা দর্শন। আপনি একজন শিক্ষাবিদ হিসেবে, আপনি শিক্ষার সাথে সংশ্লিষ্ট, আপনি দেশ গড়ার কারিগর হিসেবে এই যে এগুলার মূল কারণটা কি আপনার দৃষ্টিকোণ থেকে যদি ব্যাখ্যা করেন। জি, আপনাকে ধন্যবাদ। ইন্ডিয়ান সালে প্রিয়াংশ ভাই অবশ্য দপ্তরের দায়িত্ব থাকলে আমি জানি তারা খুব ব্যস্ত থাকে, যে কারণে ইমরান সালে প্রিয়াংশ ভাই বক্তৃতা দিয়ে ইতিমধ্যেই আমাদের মাঝখান থেকে চলে গেছে। তার প্রাঞ্জল বক্তব্যের জন্য আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমাদের হেলেন আপা, আমাদের শরীয়তপুর মাদারীপুর, মাত্র আধা ঘন্টা ডিস্টেন্স আমাদের এলাকার, আমাদের পার্শ্ববর্তী জেলার বোন এবং সংগ্রামী নেত্রী। তার রাজনৈতিক ইতিহাস অনেক বর্ণাঢ্য এবং ইতিমধ্যে তিনি অনেক সুন্দর চমৎকার বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যের জন্য তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আসলে আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন তার আগে আসলে যেই এজেন্ডার উপরে আপনি আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন সেটা হলো কাছে মানবতা থামাবে কি। আসলে আমি একটু এই প্রসঙ্গে একটু বিশ্লেষণ করতে চাই, যেহেতু বিষয়ভিত্তিক আলোচনাটা একটু পরিপূরক হওয়া দরকার আছে, ক্লিয়ার হওয়ার দরকার আছে। তারপরে আমি যাব শিক্ষাঙ্গনের সন্ত্রাস বিষয়ে আমি যাব। দেখেন তারেক ভাই, আমি খুব পিছন থেকে টানবো না, আমি মানবতা কাঁদছে, এই যে মানবতাটা নিয়েই আসলে এখানে দুইটা পার্ট। একটা হলো মানবতা কাঁদছে, আরেকটা হলো মানবতাকে ভাসানোর জন্য, মানবতাকে বাঁচিয়ে রাখার জন্য, মানবতাকে অক্ষুণ্ণ রাখার জন্য পাশাপাশি কিন্তু প্রচেষ্টাও চালিয়ে যাওয়া হচ্ছে। তো আমি দুইটা বিষয়ে আপনাকে আমি ক্লিয়ারলি বলবো। আমি খুব বেশি অতীতে যাব না, আমি
প্রথম একদম 111 প্রেক্ষাপট থেকেই আমি একটু বিষয়টাকে উপস্থাপন করতে চাই। বাংলাদেশে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে বিএনপির সরকার আপনার দ্বিতীয়বারের মতো বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, সরি না তৃতীয়বার, তৃতীয়বার মতো বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হিসেবে 2001 সালে দায়িত্ব গ্রহণ করলো, তখন তিনি রাজনীতিতে একটু একটু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, আজকের আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান সাহেব যখনই রাজনীতিতে তার আবির্ভাব ঘটলো, তখনই আসলে শুরু হলো এক ধরনের ষড়যন্ত্র। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝে তারেক রহমানের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিল বাংলাদেশ। তো সেই আমল বিএনপির 5 বছর যেতে না যেতেই ষড়যন্ত্র শুরু হলো, কি করে দেশকে গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন করা যায়, দেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়া যায়, দেশের প্রয়োজন বোধে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে হলেও এই বিএনপিকে, দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে দিতে হবে। এর এই প্রেক্ষাপটে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে সর্বপ্রথম যেদিন মানবতার আসলে কাঁদলো, আমরা খুব মানে মানবতার কাদার ইতিহাসটা তো হেলেন আপা বলছে সে 71 থেকে 75 পিরিয়ড, আমি ওই পর্যন্ত আপাতত যাচ্ছি না, আমি এখান থেকেই যাচ্ছি। তখন 28শে অক্টোবর লগি বৈঠার যে তাণ্ডবটা হচ্ছিল, সেই তাণ্ডবে অসংখ্য লোক প্রাণহানি ঘটেছিল। সেখান থেকেই আসলে বর্তমান সরকারের এই মানবতা যে কাদা, মানুষের যে কান্না, এই কান্নার এই পর্বটা শুরু হয়েছে। তো এই পর্বটা একটা পর্যায়ে যেতে যেতে সর্বশেষ পর্যন্ত 111 প্রেক্ষাপট সৃষ্টি করে ষড়যন্ত্রকারীরা সফল হলেন এবং বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা সরিয়ে দিয়ে ফখরুদ্দিন মঈনুদ্দিন যোগ সাজসে বর্তমান সরকার একটি অগণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করলেন। এরপরে এই অগণতান্ত্রিক সরকার শুরু করলো দেশের মানে মানবতা কে বিনষ্ট করার জন্য যত প্রকারের প্রচেষ্টা আছে সবকিছুই তারা সেদিন শুরু করেছিল। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করেছিলেন, যদিও সেদিন শেখ হাসিনাও গ্রেফতার হয়েছিলেন, হয়তো ওই গ্রেফতারটা পরবর্তীতে কার্যক্রমে বুঝে গিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের শর্ত সাপেক্ষে বিদেশে চলে গিয়েছিলেন, তখন এয়ারপোর্টে যে একটি কথা বলেছিলেন যে আমরা সরকারে গেলে আমরা এই সেনা শাসকের সমস্ত কাজের বৈধতা দিব। তার এই বক্তব্যের মধ্য দিয়েই প্রমাণ হয়েছে সেদিনকের সেই ফখরুদ্দিন মঈনুদ্দিন আসলে ছিল বর্তমানে আওয়ামী সরকারেরই একটা প্রোডাক্ট। এবং ফখরুদ্দিন মঈনুদ্দিন আহমেদ তখন তারেক রহমানের উপরে যেই অত্যাচার নির্যাতনটা চালিয়েছিল, আসলে উদ্দেশ্য ছিল তারেক রহমানকে আসলে চিরতরে পঙ্গু করে ফেলা, সেজন্য কোনোদিন আর মাথা উঁচু করে, সেজন্য আর মাজা সোজা করে না দাঁড়াতে পারে। তো সেই যে মানবতা ক্ষুণ্ণ আমাদের দেশনায়ক তারেক রহমানের থেকে শুরু করেই আমাদের এই মানবতা কান্না শুরু হয়েছে। তো সেই কান্না পরবর্তীতে আমাদের এই সরকার গেল, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার যাওয়ার পরে এই তত্ত্বাবধায়ক সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে বর্তমান সরকার সর্বপ্রথম ক্ষমতা আসলেন 2008 সালের 29শে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে। তো যে নির্বাচনের পরে দল ক্ষমতায় আসার পরে তারা তাদের 5 বছর সংসদ পরিচালনা আকালে মোটামুটি ভাবে চিরস্থায়ী ক্ষমতাকে মানে স্থায়ী করার জন্য
তারা যে কাজটি করলেন সেটা হলো আপনার এই বিচারপতি এস কে সিনহার পূর্বে উনি বিচারপতি খায়রুল হককে ব্যবহার করে ওনা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি তুলে দিয়ে এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতা চিরস্থায়ীভাবে মানে টিকে থাকার জন্য দূরভিসন্ধি সফল করল। তারপর থেকে শুরু হলো আসলে মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, যত প্রকারের উপরে বিএনপির যে কত মানুষের প্রাণহানি ঘটেছে, কত যুবকের প্রাণহানি ঘটেছে, কতজন মায়ের বুক খালি হয়েছে, এই বর্ণনা তো আপনারা সবাই জানেন, দেশবাসী সবাই জানে। তো 2008 সালের 29শে ডিসেম্বর টু 2014 সালের ইলেকশনের এই পূর্ব পর্যন্ত তারা যত প্রকারের স্টেজগুলো চালিয়ে উদ্দেশ্য ছিল বিএনপিকে আসলে মাঠ থেকে দুর্বল করে দেওয়া। আসলে সেটা তারা পারে নাই। বিএনপির গণ আন্দোলন, দুর্বার আন্দোলনের মুখে তারা সারা বাংলাদেশে চুপসে গিয়েছিলেন, কিন্তু শুধুমাত্র একমাত্র ঢাকা সিটিতে তারা সমস্ত প্রশাসনকে চাপিয়ে দিয়ে তারা ঢাকা সিটিটাকে নিয়ন্ত্রণে রেখে তারপরে 2014 সালের 5ই জানুয়ারি একটি ইলেকশন করল। কিন্তু এই যে 2014 সালের 5ই জানুয়ারি যে ইলেকশনটা করলেন, তখন 2014 সালের 25শে নভেম্বর মূলত তফসিল ঘোষণা হয়েছিল। সেই 25শে নভেম্বর তফসিল ঘোষণা থেকে শুরু করে 2014 সালের 5ই জানুয়ারি এই কয়েকদিনের ভিতরে আপনার 41 জন মানুষকে প্রাণ দিতে হয়েছে, শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের লালসার শিকার হয়ে। কারণ তাদেরকে ক্ষমতায় যেতে হবে, যে কোনো করে মেরে কেটে হোক আর যেভাবেই হোক না। তো যাই হোক, এই ঘটনা ঘটলো। তারপরে মানবতার সবচেয়ে যে জায়গাটায় মানবতার ক্ষুণ্ণ হলো সেটা হলো বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী নন শুধু, তিনি একজন রাষ্ট্রপতির স্ত্রী এবং নিজেও একজন প্রধানমন্ত্রী, এবং বাংলাদেশে একমাত্র তিনিই নেত্রী যিনি প্রতিটা সিটেই মানে প্রতিটা বার এবং যতবার নির্বাচনে দাঁড়িয়েছেন, যতটি সংসদীয় আসনে নির্বাচনে দাঁড়িয়েছেন, প্রত্যেকটি আসনেই তিনি পাশ করেছেন। সেই জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনার বাসার সামনে, ফিরোজা ভবনের সামনে বালুর ট্রাক দিয়ে আটকিয়ে রাখা হলো। এই যে আটকিয়ে রাখা হলো, এইটা কোন ধরনের মানবতা? এই যে একজন দেশের একজন সেনাপ্রধানের স্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী এবং নিজে 3 বারের প্রধানমন্ত্রী, তাকে বালুর ট্রাক দিয়ে আটকিয়ে রেখে একটা একতরফা ইলেকশন করে এই সরকার তারা ক্ষমতায় আবার অধিষ্ঠিত হলো ভোটারবিহীন নির্বাচনে, যখন কুকুরগুলি শুধুমাত্র মাঠ দিয়ে দৌড়াচ্ছিল সারা বাংলাদেশে। এইভাবে এমনিভাবে আবার তারা ক্ষমতায় গেল 2014 সালের এই যে 5ই জানুয়ারি নির্বাচনে যেটা গেল, সেই 10ম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় যাওয়ার সময় তাদের নেতারা বলেছিলেন যে আমরা অচিরেই একটা একাদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দিব। এই যে মিথ্যা কথার একটা মানে ভান্ডার বা ফুলুছুরি, এটা তাদের মুখে মানায়, কারণ এগুলি বলতে তারা খুবই অভ্যস্ত। কিন্তু বেগম খালেদা জিয়া এক কথার মানুষ, তিনি যা বলেন তা করেন এবং তিনি অন্যদেরকেও সেটা বিশ্বাস করেন। যাই হোক, তারপর তারা ক্ষমতায় এসে তারপরে 2014 সালের থেকে শুরু করে এই 2018 সালের পর্যন্ত কি কত হাজার মায়ের বুক যে খালি করেছে, আসলে এর কোনো বর্ণনা দেওয়া সম্ভব না। সেই 5ই জানুয়ারি হেফাজত ইসলামের কর্মকাণ্ড থেকে শুরু করে আমাদের নেতা চৌধুরী আলমকে গুম করা, ইলিয়াস আলীকে গুম করা, তারপরে আপনার আমাদের লক্ষ্মীপুর দিকের আমাদের হিরু ভাই বিএনপি নেতা, এই ধরনের অসংখ্য নেতা কর্মীদেরকে গুম করে আসলে যারা স্বাধীনতা বাংলাদেশের সপক্ষের শক্তি ছিল, বিএনপির খুব শক্তিশালী ভূমিকা, যাদের দ্বারা মানবতা যারা রক্ষা করার জন্য, যারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল, বাংলাদেশকে রক্ষা করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়েছিল, এই লোকগুলিকে পর্যায়ক্রমে দিনের পর দিন এদেরকে নিঃশেষ করে দেওয়া হলো। কাউকে গুম করা হলো, কাউকে হত্যা করা হলো। এইভাবে আমাদের ছাত্রদল নেতা জনিকে হত্যা করা হয়েছে। এভাবে অসংখ্য লোকজনের প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে আসলে তারা
আরেকটি বারের মতো 2018 সালের 30শে ডিসেম্বর নির্বাচনের তারিখ দিয়ে 29শে ডিসেম্বর রাতেই নির্বাচন সম্পন্ন করে ফেলল। রাতের ভোট, রাতের সরকার। বর্তমানে আমরা যে বাংলাদেশে বসবাস করছি সেই বাংলাদেশটা হলো আসলে একটি রাতের ভোটের সরকার। তো অতএব কারণে এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে যখন ক্ষমতায় আসেনি, তখন এই সরকার ক্ষমতায় এসেছে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে এবং গুটিকতক সন্ত্রাসীকে ব্যবহার করে। সুতরাং এই সরকার সন্ত্রাসীদের কাছে জিম্মি এবং এই সরকার এই প্রশাসনের একটা সেক্টর এবং এই সন্ত্রাসী বাহিনীদের কাছে সরকার অসহায় হয়ে পড়েছিল, যে কারণে সন্ত্রাসীরা তারা তাদের কর্মকাণ্ড মানে নির্বিঘ্নে সন্ত্রাসীরা দিনের পর দিন তাদের কর্মকাণ্ড চালিয়ে গেছে, যে কারণেই দেশে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের উপর নির্যাতনের স্টিমুলার সবকিছুই পরিচালিত হচ্ছে। যেমন এরই ধারাবাহিকতায় আসলে সিলেটের সেই এমসি কলেজের স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ, বেগমগঞ্জের নোয়াখালীতে একজন নারীকে ধর্ষণ করে 1 মাস পর্যন্ত লুকিয়ে রাখা হয়েছে দেলোয়ার বাহিনী, সন্ত্রাসী দেলোয়ার বাহিনী। সেই পুলিশ কর্তৃক, প্রদীপ বাহিনী কর্তৃক মেজর সিনহাকে হত্যা, এমনি করে অসংখ্য হত্যা নির্যাতন আসলে পরিচালিত হচ্ছে। তো এই যে মানবতা যে কাঁদছে, এই মানবতাটাকে কাঁদাচ্ছে আসলে আমি মনে করি একটা দেশের সম্পূর্ণ দায় দায়িত্ব থাকে সরকারের উপরে। সরকার যদি মানে এই নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বা দীর্ঘায়িত করার জন্য এদেরকে এই মানে স্পেসটা না দিত, সুযোগটা না দিত, তাহলে বাংলাদেশের মানুষের আসলে এতটা দুর্ভোগ আসতো না, এতটা মায়ের বুক খালি হতো না, এতজন আমাদের বোন ধর্ষণ হতো না, এই নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি হতো না, মানবতা কাঁদতো না। আসলে মানবতা কাঁদার জন্য মূলত আসলে বেসিক্যালি এই দায়ী সরকার। অতএব কারণে এই মানবতা আগে উদ্ধার করার জন্য আমাদের আমি একটু বলি তারেক ভাই, জাস্ট আমাদের নেত্রী এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান কি প্রচেষ্টা চালিয়েছেন আপনাকে আমি জাস্ট হয়তো 2-4 মিনিট হইতে আমি একটু বলবো। আপনি নিশ্চয়ই জানেন, আপনার বক্তব্য আপনি 2 মিনিট শেষ করেন, আমরা প্রোগ্রামের প্রায় শেষ প্রান্তে। সর্বশেষ আমাদের ঝেলেন জেরিন আপা বলবেন, আপনি আপনার লাস্ট 3 মিনিট আপনার বক্তব্য। জি 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 জি। তো যাই হোক, তারপরে দেখেন আমাদের যে 2001 সালে আমাদের 2001 সালে আমাদের নেত্রী ক্ষমতায় অধিষ্ঠিত। জি হ্যাঁ, আমি শেষ করছি, আমি বলতেছি। তো তারপরে দেখেন আমাদের নেত্রী যেটা করেছেন সেটা হলো, তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে আমাদের নেত্রী দেশনায়ক তারেক রহমানের সাথে পরামর্শ সাপেক্ষে বাহিনী শুধুমাত্র একটি উদ্দেশ্য, সেটা হলো দেশ থেকে সন্ত্রাস নির্মূল করা। এবং এই সন্ত্রাস নির্মূল করার জন্য এই 2001 সালের পিরিয়ডে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেনাবাহিনী মাঠে নামিয়েছিলেন। যে কিন্তু দেখেন আজকে বাংলাদেশের এত বড় দুর্যোগ, এত বড় জাতীয় করোনা মহামারী, এত কিছু হচ্ছে, আজও আমাদের আলমগীর সাহেব আপনার কথা বোঝা যাচ্ছে না, যদি আপনার আমরা সম্ভবত ওনাকে হারিয়ে ফেলেছি নেটওয়ার্ক সমস্যা। যে আমাদের প্রোগ্রামের শেষ প্রান্তে আমি আপনার কাছে জানতে চাইছি হেলেন জেরিন আপা, তো আমরা জানেন আজকে 111 যেটা আমরা বলি মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের মাধ্যমে কিন্তু আমরা বর্তমানে বা আপনাদের বক্তব্যে আমরা মানবতা কানার যেটা স্থায়িত্ব শুরু হয়েছে। আজকে আমাদের সিলেট কাটছে, সারা বাংলাদেশ আজকে হত্যা, সন্ত্রাস, রাহাজানি, গুমের রাজনীতি সবগুলার আমরা মনে করি মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের আমল থেকেই শুরু হয়েছে, যেটা বর্তমানে আজ পর্যন্ত অবধি চলছে। তো আপনি একজন রাজনীতিবিদ হিসেবে আপনার জানি আপনার সোনালী যুগ, আপনি মহিলা কলেজের বিপি ছিলেন, তো আপনার সেই অভিজ্ঞতা আলোকে আজকে 111 আপনার বক্তব্য যদি আমাদের এই মানবতার কান্না আদৌকে থামাতে পারবো, বা আপনারা যারা রাজনীতি করছেন, আপনারা যারা জাতিকে নিয়ে সম্মুখ মানে এগিয়ে নিতে চান,
সেই থামানোর জন্য আমাদের কি করা দরকার? আপনার বক্তব্য যে আপনি প্রশ্ন করেন, আমার প্রোগ্রামের শেষ প্রান্তে আপনার সর্বশেষ বক্তব্য প্লিজ। আমি আসলে আলোচনার প্রথমেই যে বিষয়টা আমার বলা দরকার ছিল সেটা হলো যে আজ হলো সেই কুখ্যাত 1/11, যেই 1/11 সৃষ্টি হয়েছিল বিশেষ করে জাতীয়তাবাদী। আপনি জানেন যে ওই সময় বলা হতো -2 বলতে অনেকে বলতো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, কিন্তু আসলে সেটা না, -2 ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। এইটার কারণ কি আপনি জানেন? যে পার্শ্ববর্তী একটি দেশ এই দেশটাকে করদ রাজ্যে পরিণত করবার জন্য তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু চেষ্টা করেছে, কিন্তু বারবার করে ব্যর্থ হয়েছে এবং সর্বশেষ তারা আরো বেশি ব্যর্থ হতে চাইছিল 2001 সালে যখন বিএনপি মেজরিটি নিয়ে ক্ষমতায় এলো। ক্ষমতায় আসার পিছনে সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করেছেন তিনি হচ্ছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং যখন দেখলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন জনগণের ব্যান্ডেড নিয়ে তিনবার করে প্রধানমন্ত্রী হয়ে গেলেন এবং আগামী 40-50 বছরের জন্য আমাদের সেকেন্ড নেতা কিন্তু নির্ধারণ হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিচ্ছবি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই কারণেই কিন্তু এই জাতীয়তাবাদী দল এবং জিয়া পরিবারকে ধ্বংস করার জন্যই কিন্তু 1/11 সৃষ্টি হলো। এবং এই 1/11 সৃষ্টির মধ্যে দিয়ে আরেকটি বিষয় করতে চাইলো, সেটা হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, বাংলাদেশকে একদম দুর্বল একটি রাজ্যে পরিণত করা। এবং সেটা কিন্তু দেখেন আজকে বাংলাদেশ যে জায়গায় এসে দাঁড়িয়েছে, হ্যাঁ আমরা ছোট আমরা বলতে পারি আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী আলমকে গুম করা হয়েছে, ওই যে আমাদের লাকসামের এমপি হিবাইকে গুম করা হয়েছে, আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কিন্তু এর মধ্যে দিয়ে আরো যেটা করা হয়েছে, যেটা আমরা মুক্তিযুদ্ধেও আমরা দেখি নাই যে এতজন সেনা অফিসার নিহত হয়েছে, সেটা কিন্তু আমরা দেখলাম যে বিডিআর এর হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে বাংলাদেশের 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি ঢাকা শহরে রাতের বেলা সমস্ত অপারেশন সার্চ লাইট বলতে যেটা সমস্ত আলো নিভিয়ে দিয়ে আপনার যে হেফাজতের নেতা কর্মীকে যেভাবে এখন শোনা যায় 2,500 থেকে 3,000 হেফাজতের নেতা কর্মীকে সেই এক রাতের মধ্যে হত্যা করে এবং তাদেরকে ট্রাক ভরে বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে নিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। তো এই যে দেখেন এটা একটা করেছে, তারপর জামাত শিবিরের অসংখ্য নেতাকর্মীকে কিন্তু হত্যা করেছে, গুম করেছে এবং তাদেরকে যুদ্ধ অপরাধীর কথা বলে তাদের সেই সমস্ত নেতাকর্মীরা যে হত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে সেটা কিন্তু পত্রপত্রিকায় আসতে পারে নাই। কিন্তু সৌভাগ্য যে স্বাধীনতার ঘোষক বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দুইজন নেতার দল হচ্ছে জাতীয়তাবাদী দল এবং এই জাতীয়তাবাদী দলটিকে কোনোভাবেই স্বাধীনতার বিপক্ষের শক্তি তো বলা যাবেই না, বরং আওয়ামী লীগকে আমরা স্বাধীনতার বিপক্ষের শক্তি বলতে পারি। কারণ সে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের কোনো নেতাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তারা কিন্তু অনেকে ভারতে গিয়ে আরাম আয়েশে জীবন, সেই সময় কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 7 মাস পাকিস্তান বাহিনীদের কাছে বন্দী ছিলেন। তো এরকম একটা, এবং বিএনপিতে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধার দল হচ্ছে বিএনপি, যে কারণে বিএনপি নেতা কর্মীদেরকে যাদেরকে গুম করেছে, খুন করেছে, যে কোনো ভাবেই হোক বাংলাদেশের মানুষ কিন্তু সেটা জানতে পেরেছে, প্রতিবাদ করেছে, প্রতিরোধ গড়ে তুলেছে। তারপরও কিন্তু বিএনপিকে দুর্বল করার জন্য আমাদের সবচেয়ে বাংলাদেশের মানুষের সবচেয়ে নন্দিত নেত্রী, যিনি তিনবার বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছিলেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু 75 বছর বয়সে তাকে জেল খাটতে হলো সম্পূর্ণ ভুয়া মামলায়।
যেই মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে 2 কোটি টাকার মামলা। একই সময়ে কিন্তু আজকের এই অবৈধ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু 15,000 কোটি টাকার মামলা দেওয়া হয়েছিল। আর সে অন্যায়ভাবে ক্ষমতায় থেকে তার মামলাগুলো হাওয়া হয়ে গিয়েছে। আর আমাদের প্রাণপ্রিয় নেত্রী 2 কোটি টাকার জায়গায় আজকে 7 কোটি টাকা ব্যাংকে আছে, তারপরও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল খাটতে হয়েছে। এবং আপনি দেখেন যে আজকেও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত নয়, তিনি বন্দী। তাকে বলা হয়েছে তাকে মানে জেল থেকে বের করা হয়েছে। কোথায়? দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুভমেন্ট করতে পারে না, তার বাড়িতে কেউ যেতে পারে না, সে চিকিৎসা নিতে পারে না। আজকেও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে দেওয়া হয়েছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, তাকে কি নির্মম ভাবে নির্যাতন করা হয়েছিল 111 সময়। তাকেও কিন্তু আপনি জানেন মঈনুদ্দিন ফখরুদ্দিনটা বলেছিল যে আপনি চলে যান, দেশ থেকে চলে গেলে আপনার কিছু করা হবে না। কিন্তু তিনি তো হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তিনি কিন্তু সেই কথা মানেন না, সেই কারণে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, তাকে মৃত্যুর মুখোমুখি করে ফেলা হয়েছিল। এবং আপনি জানেন আমাদের আরাফাত রহমান কোকো ভাইকে কি নির্যাতন করা হয়েছে। সর্বশেষ সেই নির্যাতনের কারণেই কিন্তু অকালে সে মৃত্যুবরণ করেছে। আজকে এই যে কাছে মানবতা থামাবে কে থামাবে বলেন? থামানোর চেষ্টা তো থামানোর জন্য তো সর্বাত্মক চেষ্টা করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মীরা। সেই কারণেই তো আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা। আজকে দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের সংগ্রামী মহাসচিব, বিএনপির স্ট্যান্ডিং কমিটির সকল পর্যায়ের নেতা থেকে শুরু করে একদম ওয়ার্ড তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধেও কিন্তু শত শত মামলা। আজকে কিন্তু আমাদের অসংখ্য নেতাকর্মীরা বছরের পর বছর আজকে তারা এলাকায় থাকতে পারে না, এলাকা ছাড়া। আজকে আমাদের অসংখ্য নেতাকর্মীর এই যে দেখেন হান্নান শাহ, কত মানে দক্ষ এবং যোগ্য একজন নেতা, অকালে কিন্তু চলে গেলেন। আমাদের তরিকুল ইসলাম ভাই, তিনিও কিন্তু নির্যাতনের শিকার হয়ে, এম কে আনোয়ারের মতো নেতা যিনি 82 বছর বয়সে তাকে জেল খাটতে হয়েছে, তিনিও কিন্তু নির্যাতনের কারণে মৃত্যুবরণ করেছে। এরকম একটা জায়গায় বাংলাদেশকে এনে দাঁড় করিয়েছে। আমি মনে করি যে বিএনপি সফলতা হচ্ছে যে এত রকমের অত্যাচার নির্যাতন নিষ্পেষণ করার পরেও আওয়ামী লীগের ব্যর্থতা হলো যে আওয়ামী লীগকে ভোট দেখেন জনগণ বিহীন এক ভোট করতে হচ্ছে, এবং যেই ভোটগুলো করছে সেখানে কিন্তু কুকুর বিড়াল ছাড়া, যে নির্বাচনকে এখন কুকুর মানে কুত্তা মার্কা নির্বাচন বলা হয়, যেখানে কুকুর বিড়াল ছাড়া ইভেন আওয়ামী লীগের নেতা কর্মীরাও কেউ কিন্তু ভোট দিতে চায় না। এইটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় ব্যর্থতা। আর বিএনপির সফলতা হচ্ছে এত অত্যাচার নির্যাতন নিষ্পেষণ, এত গুম খুন কিংবা মামলা হামলা করার পরেও বিএনপির আবার এরপরে দেখেন বিএনপির কত নেতাদের বিরুদ্ধে আপনি কত নেতার বাড়ি দখল করা হচ্ছে, কত নেতার জায়গা দখল করা হচ্ছে, কত নেতা ব্যবসা থেকে বঞ্চিত করা হচ্ছে। তারপরেও কিন্তু বিএনপির নেতা কর্মীরা এই দল থেকে কোথাও যাচ্ছে না, এই দলকেই আঁকড়ে ধরে আছে। এটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় সফলতা। যুগে যুগে আমরা দেখেছি যে এই ধরনের স্বৈরাচাররা যে কোনো সময় যে কোনো অবস্থায় মানে এদের কিন্তু পতন ঘটতে পারে। সেটা একটা ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে, কারণ এরা কিন্তু এখন কাচের ঘরের মধ্যে বসে আছে। একটা শক্তভাবে যদি ঢিল মারা যায় তাহলে যে কোনো সময় কাচের ঘর যেমন মানে টুকরা টুকরা হয়ে যাবে, আমিও মনে করি এই অবৈধ সরকার কিংবা অবৈধ এই দলটিও কিন্তু টুকরা টুকরা হয়ে যাবে। কারণ ইতিমধ্যে বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে যে এই আওয়ামী লীগ এই দলটি হচ্ছে একটা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। এবং এই দলের একদম আপনি চিন্তা করেন, আওয়ামী লীগের একজন জেলা পর্যায়ের নেতা বছরে 2000 কোটি টাকা পাচার করে, একদম ওয়ার্ড পর্যায়ের নেতা মানে 3 বছরে 30টা বাড়ির মালিক হয়। তো আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা কত হাজার কোটি টাকার মালিক হয়েছে। সেই কারণে তো আমরা দেখি যে একদম কানাডা থেকে শুরু করে আমেরিকা, ইংল্যান্ড, মালয়েশিয়া, ইউরোপের বিভিন্ন দেশে তারা কিন্তু বেগম পাড়া করেছে। তাদের মিস্টাররা বাংলাদেশের টাকা লুটপাট করছে আর ওখানে তাদের বেগম পাড়া করছে। এর হাত থেকে আমি মনে করি যে কোনো সময়
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে যে কোনো সময় আমি মনে করি এই অবৈধ সরকারটির পতন ঘটবে। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সেই জায়গায় আজকে সবাই এসে দাঁড়িয়েছে। আমরা যে কোনো সময় সফলতার মুখ দেখতে পাবো এবং এই বাংলাদেশকে আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষ কাদার জায়গায় নিশ্চয়ই তারা হাসবে, সেই জায়গাটায় আমাদের সকলে মিলে কাজ করতে হবে। সেখানে আমাকে কথা বলার জন্য, এই ভার্চুয়াল আলোচনায় আহ্বান করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় উপস্থাপক আপনাকে আবারও ধন্যবাদ দিচ্ছি। আলমগীর সাহেবকে অনেক ভালো বক্তব্য রেখেছেন। আর দর্শক শ্রোতা যারা আপনারা আমার বক্তব্য শুনেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ দিচ্ছি। আপনারা সকলেই সোচ্চার হন এই অবৈধ সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য। ধন্যবাদ জনাব হেলেন জেরিন খান আপা, আপনাকে চমৎকার বক্তব্য রাখার জন্য। আমি প্রোগ্রামের শেষ প্রান্তে আমাদের আলমগীর সাহেব চলে গেছিলেন নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে, তো আমি এ পর্যায়ে আপনাকে 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করার জন্য জনাব আলমগীর সাহেব আপনাকে আহ্বান জানাচ্ছি। জি তারেক ভাই, আমি একটু 2 মিনিট আমার একটু বলার। জি, আপনি আমাদের প্রোগ্রামের শেষ প্রান্তে জনাব আলমগীর সাহেব, আপনাকে আমরা হারিয়ে ফেলেছিলাম, আপনি ফিরে আসতে 2 মিনিটে আপনি 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন। জি, আমি 2 মিনিটে দিচ্ছি। জি, আমার বক্তব্যটা যে পর্যন্ত ছিল সেখান থেকে এবার আমি বলি যে একটা হলো কাদারবে মানবতা কাঁদছে থামাবে কে। এখন প্রশ্নটা হলো থামাবে আমাদের দেশ নায়ক জনাব আলমগীর সাহেব, আমরা আপনাকে হারিয়ে ফেলেছি। আমরা সরি, আপনাকে আমরা হয়তো আবার নিতে পারতেছি না। আমরা চেষ্টা করেছিলাম আপনার সাথে আবারও কথা বলবো, কিন্তু আপনার নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে আপনাকে অ্যালাউ দিচ্ছে না আমাদের সময়। তো ধন্যবাদ জনাব হেলেন জেরিন আপা, আপনি চমৎকার আমাদের দর্শকদেরকে বলার জন্য। ধন্যবাদ মাস্টার আলমগীরকে। আমরা আপনাদের সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ আমরা আশা করব আমাদের সেই সমস্ত মানবতা আবারও ফিরে আসবে, আমরা সেই সমস্ত মানুষের মুখে আবারও হাসি ফিরিয়ে আসবো সে প্রত্যাশা করছি। আমরা মহান রাব্বুল আলামিনের দোয়া করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কথা শুনছিলাম বর্তমানে বিএনপির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ পিন সাহেবের কাছ থেকে। আমরা কথা শুনছিলাম সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান আপার কাছ থেকে। আমরা কথা শুনছিলাম মাস্টার আলমগীর হোসেনের কাছ থেকে। তো উনি বারবার আমাদের নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে চলে যাওয়ার কারণে আমরা উনাকে সময় দিতে না পারে, আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে কথা শুনলাম, উনাদের বক্তব্য শুনলাম, আমাদের এই মানবতাকে আমরা আবারও সেই আগের মতো করে আমরা সেই মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আসুন আমরা সকলে মিলে এই দেশটাকে, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে আবার সেই কান্না মুক্ত থেকে মানবতাকে আবারও সম্মুখ পানে নিয়ে যাওয়ার জন্য সবুজে ভরা সেই বাংলাদেশকে আমরা আবার নিয়ে স্বপ্ন দেখি। আমরা যে সমস্ত দুষ্কৃতিকারীদের জন্য আমরা দেশকে আমরা পিছনে ফেলে দেবো না। আসুন সকলে মিলে সম্মিলিত ভাবে সেই সমস্ত মানুষের মুখে হাসি ফুটানোর জন্য রায়হান সহ গুম খুন হত্যা সকল জড়িতদের শাস্তি কামনা করে আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী সপ্তাহে কথা হবে অন্য কোনো অতিথিদের সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন সে আশাবাদ ব্যক্ত করে আজকের প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।